মন অনেক কিছুই চাইবে, কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে। তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই ভৌতবিজ্ঞানের পর্যায় সারণীর পার্ট 7 নিয়ে আলোচনা করব। আমরা গতকাল যেখানে কমপ্লিট করেছিলাম তারপর থেকে শুরু করব। তো আমাদের যেটা কন্টিনিউ চলছিল এই হাইড্রোজেনকে নিয়ে সমস্যা। তো হাইড্রোজেন কোন শ্রেণীর মধ্যে রাখা উচিত, সেখানে আমরা এই ক্ষারের সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্যটা জেনেছিলাম। আজকে আমরা এই হ্যালোজেন গ্রুপ, যেটা 17 নম্বর শ্রেণী রয়েছে, এর সঙ্গে আমরা হাইড্রোজেনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্যটি আলোচনা করব। ওকে, তো আমরা এখানে তাহলে পয়েন্ট করি যে হাইড্রোজেনকে 17 বা একে আমরা কি বলে থাকি, VIIB শ্রেণীর হ্যালোজেন ধাতুর সঙ্গে, আচ্ছা এটা ধাতু হবে না, এটা হচ্ছে অধাতু হবে। ওকে, বা হ্যালোজেন গ্রুপে রাখার যুক্তি, বা একে আমরা কি বলে থাকি, যে সাদৃশ্য। তো সাদৃশ্য কি কি রয়েছে একটা একটা পয়েন্ট খুব সুন্দরভাবে আলোচনা করব আমরা। 1 নম্বর পয়েন্ট, যে হ্যালোজেনের মতো হাইড্রোজেন দ্বিপরমাণু হয়ে থাকে। হাইড্রোজেন দ্বিপরমাণু হয়। তো এই হ্যালোজেন গ্রুপ সম্পর্কে আমরা আগে খুব ভালোভাবে জেনেছি। আর এটি গ্যাস এবং অধাতু। ওকে, আচ্ছা অধাতু কাকে বলে বলছিলাম একটু মনে করার চেষ্টা করবে। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে 5, 6, 7 রয়েছে সেগুলো কি, সেগুলো হচ্ছে অধাতু। ওকে, আচ্ছা নেক্সট পরবর্তী পয়েন্ট যাব। হ্যালোজেনগুলি ধাতুর সঙ্গে বিক্রিয়ায় ধাতব হ্যালাইড যেমন রয়েছে কি NaCl গঠন করে। ওকে, তো ঠিক একই রকমের মানে হাইড্রোজেন ধাতব অক্সাইড গঠন করে। ধাতব হাইড্রোক্সাইড, এটা হচ্ছে হাইড্রোক্সাইড হয়ে থাকবে, হাইড্রোক্সাইড যেমন NaH। ওকে, ধাতব হাইড্রোক্সাইড গঠন করে। নেক্সট পরবর্তী পয়েন্ট, যে গলিত অবস্থায় ধাতব তড়িৎ বিশ্লেষণের অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়। অ্যানোডে হ্যালোজেন মুক্ত হয়। দেখো তোমরা একটা ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড শুনতে পাবে। আমি মোটামুটি গ্রামেই বসবাস করি, সেখান থেকেই আমি মোবাইলের মাধ্যমে এই ক্লাসটা নিই।
ওকে, তো বাড়ির প্রতিবেশীরা তো আছেই, কথাবার্তা বলবে, তো সেই সব সাউন্ডগুলো তোমরা শুনতে পাচ্ছ। ওকে, তো এখানে হয়ে যাবে যে হ্যালোজেন মুক্ত হয়। ওকে, ঠিক একই রকমের ধাতব হাইড্রাইডের ধাতব হাইড্রাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে হাইড্রোজেন মুক্ত হয়। হাইড্রোজেন মুক্ত হয়। ওকে, এটা হচ্ছে আমাদের সাদৃশ্য হয়ে গেল। নেক্সট পরবর্তীতে আমাদের বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব, যে বৈসাদৃশ্য। ওকে, বৈসাদৃশ্যের 1 নম্বর পয়েন্ট হয়ে যাবে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল। ওকে, কিন্তু হ্যালোজেনগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হয়ে থাকে। তাহলে এখানে লিখব যে হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল, কিন্তু হ্যালোজেনগুলি তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট, যে হাইড্রোজেন বিজারক দ্রব্য, কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক দ্রব্য। ওকে, নেক্সট পরবর্তী বৈসাদৃশ্য হয়ে যাবে যে হাইড্রোজেন প্রশম প্রকৃতির, এটি না ক্ষারীয় না অ্যাসিডিটি প্রকৃতির থাকে। কিন্তু এই হ্যালোজেন কি? কিন্তু হ্যালোজেন এটা হয়ে যাবে কি আম্লিক প্রকৃতির। ওকে, আম্লিক প্রকৃতির। এই হ্যালোজেন প্রত্যেকের pH 7-এর কম হয়ে থাকে। নেক্সট পরবর্তীতে হ্যালোজেন যারা রয়েছে বা হাইড্রোজেন এর যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন, বা লিখতে পারি যোজ্যতা 1, এত সব না লিখে যোজ্যতা 1, কিন্তু হ্যালোজেনের যোজ্যতা 7 হয়ে থাকে। ওকে, এই হচ্ছে আমাদের বৈসাদৃশ্য। এখন আমাদের যে এই হাইড্রোজেন মৌলটা রয়েছে, হাইড্রোজেন মৌলের অনেক কি বৈশিষ্ট্য রয়েছে ক্ষারের সঙ্গে ম্যাচ করে, যেটা আমরা গতকাল আলোচনা করেছি। অনেক বৈশিষ্ট্য রয়েছে যেটা হ্যালোজেনের সঙ্গে ম্যাচ করে। তো কোনটিতে রাখা প্রয়োজন, এটা বিজ্ঞানীরা গবেষণা করেছিল। তো এই দুরকমের বৈশিষ্ট্য থাকার জন্য একে দুষ্টু মৌল বলা হয়ে থাকে। ওকে, তো এটাই এখানে লিখে নেব, এবং বিশেষ কিছু বৈশিষ্ট্যের জন্য এই হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সঙ্গেই যুক্ত করা হয়েছে। তাহলে এখানে লিখব যে সুতরাং দেখা যায় হাইড্রোজেন ক্ষার ধাতু ও হ্যালোজেনের সাথে
ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বর্তমান। সাদৃশ্য ও বৈসাদৃশ্য উভয়ই বর্তমান। উভয়ই বর্তমান। ওকে, তো এই আচরণের জন্য হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে। দুষ্ট মৌল বলে। যেহেতু এখানে লিখে নেব যে যেহেতু পর্যায় সারণীর পারমাণবিক কমাঙ্ক ও ইলেকট্রন বিন্যাসের ওপর নির্ভর করে তৈরি হয়। তাই এইচকে 1 নম্বর শ্রেণী বা একে আমরা 1A বলে থাকি, 1 নম্বর শ্রেণীতে, অর্থাৎ ক্ষার ধাতুর সাথে রাখা হয়। তাহলে এই হাইড্রোজেনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুইজনের সঙ্গেই লক্ষ্য করা যাচ্ছে। এই কারণে এখানে ধর্মের ওপর গুরুত্ব বেশি না দিয়ে এখানে পারমাণবিক কমাঙ্ক যেহেতু 1 রয়েছে, তাই এই মৌলটাকে 1 নম্বর শ্রেণীতেই অবস্থান দেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে আমাদের হাইড্রোজেনের শর্ত হয়ে গেল, বা হাইড্রোজেন কোন গ্রুপে অবস্থান করতে পারে সে সম্পর্কে জানা হলো। আমরা 1 নম্বর শ্রেণী এবং আমাদের এই যে 17 নম্বর শ্রেণী খুব সুন্দরভাবে আলোচনা করে নিলাম। এরপরে আমরা পরবর্তী এই 2 নম্বর শ্রেণী অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এইগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমাদের যে কয়েকটা মৌল অবস্থান করেছে, তো এই গ্রুপে যারা অবস্থান করেছে তাদেরকে আমরা বলি যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, তো পরবর্তীতে পয়েন্ট করব। এটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট হবে। 4 নম্বর, এর আগের পয়েন্টগুলো আমরা গতকাল ক্লাসে আলোচনা করে নিয়েছি, যারা দেখোনি প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ওকে, তো এখানে বেরিলিয়াম প্রথম অবস্থান করেছে। বেরিলিয়াম BE, ম্যাগনেসিয়াম Mg, ক্যালসিয়াম Ca, পরবর্তীতে স্ট্রনসিয়াম Sr, তারপরে রয়েছে বেরিয়াম Ba এবং রেডিয়াম Ra। তাহলে কটা মৌল? 6টি। এই 6টি মৌলকে বা মৌলের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন
দুইটি ইলেকট্রন আছে, তাই এরা দ্বিতীয় নম্বর শ্রেণীতে, দ্বিতীয় নম্বর 2A নম্বর শ্রেণীতে অবস্থিত, শ্রেণীতে অবস্থিত। তো যেসব মৌলগুলো এখানে অবস্থিত তাদেরকে মনে রাখার একটা ট্রিক রয়েছে, যে বেটা মানে ছেলে, মাগে কার সাফারি, বাপ রাজি, বাপ রাজি মানে ছেলে বাবার কাছে একটা গাড়ি চেয়েছে, তাতে বাবা রাজি হয়ে গিয়েছে। বেটা মাগে কার সাফারি, বাপ রাজি। তো বেটা হচ্ছে কি বেরিলিয়াম, মাগে হচ্ছে এমজি, কার হচ্ছে ক্যালসিয়াম, তারপরে সাফারি হচ্ছে স্টানসিয়াম এস আর, নেক্সট রয়েছে বাপ হচ্ছে বেরিলিয়াম বি এ, রাজি হচ্ছে আর এ, ওকে রেডিয়াম। ওকে, নেক্সট পরবর্তী এই ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরা অক্সাইড রূপে ভূত্বকে অবস্থান করে, এরা অক্সাইড রূপে ভূত্বকে মানে পৃথিবীর আমাদের ভূপৃষ্ঠের ত্বকে অবস্থান করে, ত্বকে থাকে, ও এদের অক্সাইডগুলি ক্ষারীয় প্রকৃতির, ক্ষারীয় প্রকৃতির, তাই এরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা তাই এদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলে, ওকে, এটা হচ্ছে আমাদের একটি পয়েন্ট হয়ে গেল। নেক্সট পরবর্তী, এরা তড়িৎ ধনাত্মক হয়ে থাকে, এরা তড়িৎ ধনাত্মক ধাতু, কারণ এদের ইলেকট্রন বিন্যাস কি শেষে হচ্ছে যোজ্যতা কক্ষে 2 থাকে, আর যাদের 1 2 3 থাকে তারা হচ্ছে ধাতু। আর ধাতু মানে কি তড়িৎ পরিবহন করবে, কিন্তু হাইড্রোজেন ধাতু হওয়া সত্ত্বেও এটা তড়িৎ পরিবহন করে না। ওকে, আচ্ছা, হাইড্রোজেন হচ্ছে অধাতু, একটা অধাতু, এই হাইড্রোজেন হচ্ছে একটা ব্যতিক্রম। ওকে, নেক্সট পরের পয়েন্ট, যে জলের সঙ্গে বিক্রিয়ায় ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করে বা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে আলোচনা হয়ে গেল, অর্থাৎ আমাদের দ্বিতীয় নম্বর শ্রেণী কমপ্লিট। আর তোমাদের বলছিলাম এই যে অংশটা রয়েছে, এই অংশ থেকে তোমাদের পরীক্ষাতে বিশেষ কিছু প্রশ্ন আসে না, তাই এটাকে বাদ দিয়ে নেক্সট পরবর্তী পয়েন্ট নিয়ে আলোচনা করব, যে সন্ধিগত মৌল। আচ্ছা, এটাকে বাদ দিয়ে নয়, এটাকে আলোচনা করে নিই, তারপরে আমরা 14 এটা শুরু করব। ওকে, আর হচ্ছে আমাদের এই যে শ্রেণী 3 থেকে 12 পর্যন্ত এই যে ধাতুগুলো রয়েছে, এই ধাতুগুলোকে আমরা বলে থাকি কি সন্ধিগত মৌল বলে থাকি। ওকে, এটা আগে করে নিই। তো প্রশ্ন খুব অল্প স্বল্প আসে, বিশেষ কিছু আসে না, তো যেটা আসে সেই সম্পর্কে আমরা অল্প কিছু ধারণাটা নিয়ে নিই। তাহলে পরবর্তী পয়েন্ট করব যে সন্ধিগত মৌল। পরবর্তী 5 নম্বর পয়েন্ট,
যে সন্ধিগত মৌল, একে ইংলিশে ট্রানসিশন এলিমেন্ট বলা হয়ে থাকে, এলিমেন্ট বলে। ওকে, আচ্ছা, এই সন্ধিগত মৌল সম্পর্কে কিছু ধারণা নিয়ে নিই। যে এই মৌলগুলি একাধিক যোজ্যতা সহ কয়েকটি বিশেষ ধরনের অধিকারী মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। আচ্ছা, এই কথাটির অর্থ কি? একাধিক যোজ্যতা। এখন দেখো, আমরা এর আগে যেসব শ্রেণীগুলো নিয়ে আলোচনা করেছি তাদের একটা নির্দিষ্ট যোজ্যতা রয়েছে। যেমন আমরা প্রথম নম্বর যে শ্রেণীটাতে, সেখানে প্রত্যেকের দেখো যোজ্যতা হচ্ছে 1 1 1। ওকে, আমরা 17 নম্বর শ্রেণী নিয়ে আলোচনা করেছি, প্রত্যেকের যোজ্যতাতে হচ্ছে 7 রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, 7 রয়েছে। কিন্তু আমরা এই যে সন্ধিগত মৌলগুলো নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকমের মৌলের বিভিন্ন রকমের যোজ্যতা অবস্থান করেছে। আচ্ছা, প্রথমের যোজ্যতা দেখো 2 রয়েছে, তারপরে 2, তারপরে 2 রয়েছে, তারপরে আবার 1 1, আবার 2 2, এর কোনো ঠিক নেই। ওকে, আর নিচের যে মৌলগুলো রয়েছে তাদের ইলেকট্রন বিন্যাস করা নেই, কিন্তু করলে ওই একই রকমের দৃশ্য আমরা লক্ষ্য করব, যে বিভিন্ন মৌলের বিভিন্ন রকমের যোজ্যতা রয়েছে। এই কারণে এখানে ওটাই বলা হয়েছে। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট লিখব সন্ধিগত মৌলতে, যে 3 থেকে 12 নম্বর গ্রুপের বা শ্রেণীরও লিখতে পারো, গ্রুপের মৌলসমূহ সন্ধিগত মৌল। তো অতগুলো মৌল থাকার জন্য এখানে বিশেষ কিছু ট্রিক তৈরি করা হয়নি। ওকে, যাই হোক, এগুলো হচ্ছে আমার ট্রিক নয়, আমার স্যারের ট্রিক। আমার স্যার যেসব ট্রিকগুলো শিখিয়েছিল সেই ট্রিকগুলোই। ওকে, আমি কিন্তু তৈরি করিনি। আচ্ছা, এখানে হচ্ছে নেক্সট এই যে Hg যেটা রয়েছে, যেটা হচ্ছে মার্কার, এটাই কেবলমাত্র তরল ছাড়া সকল সন্ধিগত মৌলই কঠিন ধাতু। ওকে, এটা হচ্ছে Hgকে আমি বোধহয় যতটা সম্ভবত মার্কার বলে ফেলেছি। এটা হচ্ছে Hg মার্কার নয়, এটা হচ্ছে পারদের সংকেত। ওকে, অনেক কিছু ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো জানা সত্ত্বেও ভুল হয়ে যায়। ওকে, তো তাই তোমাদের জন্য একটা ছক তুলে ধরেছি। এই যে ছকটা দেখো, গতকাল ক্লাসেও তোমাদের দিয়েছিলাম। এই ছকগুলো প্রত্যেকটা সংকেতের নিচে নামগুলো রয়েছে। ওকে, এইগুলো একটু দেখে রাখবে। আচ্ছা, নেক্সট পরবর্তী পয়েন্টে যাব, যে বেশিরভাগ সন্ধিগত মৌল বা মৌলই একাধিক যোজ্যতা দেখায়। একাধিক যোজ্যতা দেখায় এবং রঙিন জটিল যৌগ গঠন করে। ওকে, নেক্সট পরবর্তীতে
তো এখানে 3 থেকে 12 নম্বর গ্রুপ রয়েছে, তার মধ্যে 11 নম্বর যে গ্রুপটি রয়েছে, 11 নম্বর গ্রুপের অর্থাৎ আই বি এর মধ্যে রয়েছে সিইউ, এজি এবং এইউ। এই তিনটি ধাতুকে মুদ্রা ধাতু বলা হয়ে থাকে, মুদ্রা ধাতু বলে। ওকে, এই হচ্ছে আমাদের সন্ধিগত মৌল। নেক্সট পরবর্তীতে, আচ্ছা আমরা সেখানে আবার ছকে একটু দেখে নেব। এরপরে আমরা আলোচনা করব যে নিষ্ক্রিয় মৌল, যেখানে 18 নম্বর শ্রেণীতে অবস্থান করেছে এই যে মৌলগুলো। ওকে, এই নিষ্ক্রিয় মৌল সম্পর্কে একটু আলোচনা করে নিই। আচ্ছা, এটা দরকার একটু শেষে করব। আচ্ছা, তারপর যে গ্রুপটি রয়েছে আমাদের এটা একটু ক্লিয়ার করে দিই, 1 মিনিট। ওকে, আমাদের 1 নম্বর গ্রুপ হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 থেকে 12 নম্বর পর্যন্ত আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা এখানে 17 নম্বরটা কমপ্লিট করে ফেলেছি। এরপর আমরা 18 এবং এখানে 16 নম্বরটা কমপ্লিট করব। তো আর বাকি যে 3টে থেকে গেল, 13, 14 এবং 15, এই 3টের কোনো প্রয়োজন নেই। ওকে, তো নেক্সট আমরা 18 নম্বর যে শ্রেণীটি রয়েছে, বা 18 বা আমরা 15টাই করতে পারি, 15 না, এটা হচ্ছে 16। ওকে, তো 16 নম্বরটা নিয়ে আলোচনা করব। 16 নম্বরে কি বলছে, হেডিং করব প্রথমত যে চারকোজেন, এটা হচ্ছে আমাদের 6 নম্বর, চালকোজেন। 16 নম্বরে যেসব মৌলগুলো অবস্থান করেছে তাদের চারকোজেন বলা হয়ে থাকে। এখানে আমরা প্রথম পয়েন্টে লিখে নেব 1 নম্বরে অক্সিজেন, অক্সিজেন ও এবং সালফার এস। এরপরে রয়েছে সেলেনিয়াম, সেলেনিয়াম এসই। নেক্সট রয়েছে টেলুরিয়াম, টেলুরিয়াম টিই। নেক্সট রয়েছে পোলোনিয়াম, পোলোনিয়াম পিও। এই যে পাঁচটি মৌলের যোজ্যতা কক্ষে বা সর্ববহিস্থ কক্ষে যোজ্যতা 6। ওকে, তাই 16 বা 16কে আমরা লিখতে পারি 6, তার সঙ্গে বি, 6 নম্বর বা 6B বা 16 নম্বর গ্রুপে অবস্থিত। আচ্ছা, এদেরকে আমরা কিভাবে মনে রাখব? অবস্থিত, এদেরকে মনে রাখার আমাদের পদ্ধতিটা যে ও সিস্টার সিলেগি তেরি পকেট। এর অর্থ, আমরা কোথাও মার্কেটে গিয়েছি, আমাদের সামনে একজন মেয়ে, বা তাকে আমরা বোন বলতে পারি, তিনি একটা ব্যাগ নিয়ে যাচ্ছে। ওকে, তো ওরই পিছনে একজন চোর ধারালো বিলেট বা অস্ত্র নিয়ে ব্যাগটাকে কেটে কিছু চুরি করার ধাঁধা আছে। তখনই আমি ওই মেয়েটাকে বলছি, ও সিস্টার সিলেগি তেরি পকেট, মানে সিলেগি মানে কেটে দেবে তোমার পকেট, মানে ওই ব্যাগটিকে কেটে দেবে। ওকে, তো এখানে ও অর্থাৎ হচ্ছে অক্সিজেন, সিস্টার অর্থাৎ সালফার, সিলেগি অর্থাৎ সেলেনিয়াম এসই, তেরি অর্থাৎ টেরুলিয়াম টিই, পকেট অর্থাৎ পিও। ওকে, আশা করছি মনে থাকবে। আচ্ছা, এখানে একটি বৈশিষ্ট্য রয়েছে যে এইসব ধাতু
প্রকৃতিতে অক্সাইড বা সালফার বা সালফাইড আকরিক রূপে অবস্থান করে তাই এদের চালকোজেন বা আকরিক গঠনকারী মৌল বলে। ওকে, এটি হচ্ছে আমাদের চালকোজেন সম্পর্কে জানা হয়ে গেল। নেক্সট পরবর্তী রয়েছে 7 নম্বর পয়েন্ট করব, যেটা নিষ্ক্রিয় মৌল। তোমাদের 18 নম্বরে দেখিয়েছিলাম। একে নিষ্ক্রিয় মৌল বলা হয় বা নোবেল গ্যাসও বলা হয়ে থাকে। নোবেল গ্যাস বা একে অভিজাত মৌলও বলা হয়। ওকে, তো এখানে এই অভিজাত মৌল বা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে কিছু জেনে নেব। যে হিলিয়াম যেখানে যার সংকেত Ag, এবং নেক্সট রয়েছে নিয়ন Ne, তারপর রয়েছে আর্গন Ar, নেক্সট রয়েছে ক্রিপ্টন রয়েছে Kr, তারপরে রয়েছে জেনন রয়েছে Xe, এবং রেডন রয়েছে Rn। এই যে 6টি মৌল, এই 6টি মৌলের সর্ববহিস্থ কক্ষে বা সর্ববহিস্থ কক্ষ সম্পূর্ণ থাকে। কেবলমাত্র হিলিয়ামের মধ্যে 2টি ইলেকট্রন অবস্থান করেছে। যাই হোক, এর কক্ষপথটাও পূরণ, কারণ কে কক্ষপথে হচ্ছে 2টোই ইলেকট্রন থাকে। এবং অন্যান্য যে সকল মৌলগুলো রয়েছে, অন্যান্য মৌল তাদের সর্ববহিস্থ কক্ষে 8টি করে ইলেকট্রন রয়েছে। তাই এরা 18 নম্বর শ্রেণী বা একে শুধু 0 দ্বারাও চিহ্নিত করা হয়। 18 বা 0 নম্বর শ্রেণীতে অবস্থিত। আচ্ছা, এদেরকে মনে রাখার জন্য ট্রিকটা কি, যে হিনা, নিনা, আরিনা করে এক্স রঙ্গিনা। ওকে, এখানে হিনাটা কি? হিনা হচ্ছে হিলিয়াম, নিনা হচ্ছে নিয়ন Ne, আরিনা হচ্ছে আর্গন, এবং ক্রিপ্টন করে মানে হচ্ছে ক্রিপ্টন Kr, এবং হচ্ছে এক্স মানে হচ্ছে জেনন Xe, রঙ্গিনা মানে হচ্ছে রেডন Rn। ওকে, হিনা, নিনা, আরিনা করে এক্স রঙ্গিনা। ওকে, তো এখানে একটাই বৈশিষ্ট্য বা একটাই পয়েন্ট লিখব, যে এরা রাসায়নিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয়, মানে রাসায়নিকের দিকে কোনো ক্রিয়া করে না, তাই এদের নিষ্ক্রিয় মৌল বলে। তাই এরা নিষ্ক্রিয় মৌল। ওকে, এই হচ্ছে আমাদের নিষ্ক্রিয় মৌল সম্পর্কে জানা হলো। তো এই পর্যায় সারণীর মধ্যে আর কয়েকটা মাত্র পয়েন্ট রয়েছে, যেগুলো আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব।
8 নম্বর পয়েন্ট যে ইউরেনিয়ামত্ব মৌল, ইউরেনিয়ামত্বর মৌল। আচ্ছা, এখানে কি বলছে? 1 নম্বর পয়েন্ট যে ইউরেনিয়ামে যেটা হচ্ছে U92 কমাঙ্ক, এটা পরবর্তী মৌলকে ইউরেনিয়ামোত্তম মৌল বলা হয়ে থাকে। ইউরেনিয়ামোত্তর মৌল বলে। আচ্ছা, এদের এটা তোমাদের ছকে দেখিয়ে দেব। এদের প্রকৃতিতে পাওয়া যায় না, এদের প্রকৃতিতে পাওয়া যায় না, এটা হচ্ছে কৃত্রিম মৌল। এগুলি কৃত্রিম মৌল। ওকে, যেমন এক্সাম্পল হিসাবে যে নেপচুলিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি মৌলগুলো অবস্থান করেছে ইউরেনিয়ামত্ব মৌল। আচ্ছা, এদেরকে দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ আমাদের ইউরেনিয়াম, 1 মিনিট একটু সময় দাও। এই যে ইউরেনিয়াম দেখতে পাচ্ছ, এরপরে যেসব মৌলগুলো অবস্থান করেছে এগুলো হচ্ছে ইউরেনিয়ামোত্তম মৌল। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ইউরেনিয়ামোত্তম মৌল থেকে জানার বিষয় ছিল। নেক্সট পরবর্তী কয়েকটা ছোট ছোট পয়েন্ট জেনে নেব। যে 9 নম্বর পয়েন্ট যে 1, 2, 13, 14, 15, 16, 17 নম্বর শ্রেণীর মৌলগুলি আদর্শ মৌল। এই শ্রেণীগুলিকে স্বাভাবিক বা প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে। প্রতিনিধি মৌল শ্রেণী বলে। ওকে, এটা হচ্ছে আমাদের 9 নম্বর পয়েন্ট হয়ে গেল। নেক্সট পরবর্তীতে 10 নম্বর পয়েন্ট যে সিজিয়াম, যাকে আমরা CE দ্বারা চিহ্নিত করি, সিজিয়াম থেকে লুটেসিয়াম Lu পর্যন্ত মৌলকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়ে থাকে। বিরল মৃত্তিকা মৌল বলে। আচ্ছা, মৌল শুধু বলে নয়, মৌল বা এদেরকে ল্যান্থানাইডও বলা হয়ে থাকে। ল্যান্থানাইড বলে। ওকে, নেক্সট পরবর্তী আর দুটো পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে থোরিয়াম TH থেকে লরেনসিয়াম Lr পর্যন্ত মৌলকে অ্যাক্টিনাইড বলা হয়ে থাকে। অ্যাক্টিনাইড
বলে। ওকে, নেক্সট পরবর্তীতে 12 নম্বর হচ্ছে এই ল্যান্থানাইড এবং যেটা অ্যাক্টিনাইড। ওকে, এই দুই শ্রেণীর মধ্যে যেসব মৌলগুলো রয়েছে তাদের অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলে। এখানে লিখে নেব ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড। মৌলের সমূহে অবস্থিত মৌলকে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলে। অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলে। ওকে, এই হচ্ছে আমাদের পর্যায় সারণী সম্পর্কে ম্যাক্সিমাম 90% জটিলতা আমরা কমপ্লিট করলাম। ওকে, তো এরপর আমাদের যে পরের ক্লাসটা হবে, আমরা যে দুটো ধরনের পর্যায় সারণী জেনেছি, আধুনিক পর্যায় সারণী আর একটা হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। দুটো পর্যায় সারণীটি কিন্তু আলাদা। আধুনিক পর্যায় সারণীটি আবিষ্কার করেছিল মেন্ডেলিভ এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আবিষ্কার করেছে বিজ্ঞানী বোর। তো এই দুটি পার্থক্য নিয়ে আলোচনা করব এবং এই পর্যায় সারণীর যে আমরা এই 7টা ক্লাস করলাম, এই 7টা ক্লাসের মধ্যে তোমাদের বিগত বছরে যেসব প্রশ্নগুলো এসেছিল বা কী ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে আলোচনা করব। তারপর আমরা আয়নাইজেশন এবং ব্যাসার্ধ বাড়ার সাথে পর্যায়ক্রমে এগানোর সাথে সাথে ব্যাসার্ধর বা পরমাণুর আকার কিভাবে পরিবর্তন হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাসটাকে এখানে সমাপ্ত করছি। সবাইকে থ্যাংক ইউ বলে, আর যারা নতুন তাদের জন্য বলে দিই, ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হতে পারো। ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে পিডিএফটা আপলোড করা হয়, ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানে সমাপ্ত করলাম।